আজকের আলোচনা ঈদ পরবর্তী ডেস্টিনির কার্যক্রম নিয়ে। তো গত পরশু রবিবার আলিস সেন্টারে গিয়েছিলাম। ঈদের পর আলিস সেন্টার অফিস খুলেছে অবশ্য শনিবার, তো আমি গিয়েছিলাম রবিবার। এবং এই রবিবারে যাওয়ার পর ঈদ পরবর্তী ডেস্টিনির যে কার্যক্রমগুলো আমরা দেখেছি সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তো রবিবার আলিস সেন্টারে যাওয়ার পর আমরা দেখেছি ওই দিন বিকাল 3টা থেকে প্রায় 6টা পর্যন্ত দীর্ঘ প্রায় 3 ঘন্টা প্রায় সময় নিয়ে আমাদের শেয়ার হোল্ডারদের সমন্বয়ে গঠিত যে বোর্ড, সেই বোর্ডের সদস্যদের সমন্বয়ে গঠিত যে বিভিন্ন সাব কমিটি, সেই সাব কমিটিগুলোর একটি সাব কমিটি, যেমন মার্কেটিং অ্যান্ড প্ল্যানিং যে সাব কমিটি, তাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। যে মিটিংয়ে ব্যবসায়িক বিভিন্ন কার্যক্রম, প্রোডাক্ট প্ল্যানিং এবং সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আসলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই মুহূর্তে কি কি উদ্যোগ নেওয়া উচিত। তো ওই মিটিংয়ের একটা বিশেষত্ব আছে, সেই বিশেষত্বটা এখন শেয়ার করছি আপনাদের সাথে। ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন আশরাফুল আমিন। এটি হচ্ছে ওই মিটিংয়ের বিশেষত্ব। তো আশরাফুল আমিনের এই উপস্থিতিকে ব্যক্তিগতভাবে আমি স্বাগত জানাই। কেন? প্রথমত, আশরাফুল আমিন উনি একজন শেয়ার হোল্ডার। এই বর্তমান বোর্ডের কার্যক্রম কেন্দ্রিক বিষয়ে যদি উনি সন্তুষ্টি প্রকাশ না করেন এবং উনি যদি আইনগতভাবে আদালতে যদি শেয়ার হোল্ডার হিসেবে কোনো অভিযোগ দায়ের করেন, সেই ক্ষেত্রে ওনার আদালতে ওনার আপিল কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য হবে। যেমন ধরেন, উনি তো এই যারা শেয়ার হোল্ডার মামলার মধ্যে নাই তাদের ভিতর উনিও একজন, তার মানে ওনার নামেও মামলা নাই। তো এখন উনি যদি বর্তমান বোর্ডের বা বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রমে অসন্তুষ্টি পোষণ করেন এবং এই ইস্যু নিয়ে আদালতে যান, তাহলে আদালত কিন্তু এই বিষয়টাকে আমলে নেবে। তো সেক্ষেত্রে বর্তমান বোর্ডের সমন্বয়ের জন্যই, বর্তমান বোর্ডের কাজের অগ্রগতির জন্যই ওনার সাপোর্টিংটা এই বোর্ডের জন্য জরুরি। আর শেয়ার হোল্ডার হিসেবে যাদের নামে মামলা নাই তাদের মধ্য থেকে যেই এই বোর্ডকে সহযোগিতা করতে চাইবেন তাদেরকে আমরা স্বাগত জানাই। কারণ এই ক্রাইসিস বা এই সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে আমাদেরকে একত্রিত হতে হবে, ইউনাইটেড হইতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। বিভেদ সৃষ্টি করা যাবে না। কাদের সাথে বিভেদ করা যাবে? যারা ডেস্টিনির স্বার্থের বিরোধী তাদের সাথে। কিন্তু ডেস্টিনির পক্ষে যদি কেউ কাজ করতে আসে, তার সাথে বিরোধ সৃষ্টি করাটা ঠিক হবে না প্রতিষ্ঠানের স্বার্থে। তাহলে ওনার আশরাফুল আমিনের এই কামব্যাক করাটাকে বা এই ফিরে আসাটাকে আমি স্বাগত জানাই এই কারণেই যে প্রথমত উনি একজন শেয়ার হোল্ডার, দ্বিতীয়ত উনি কিন্তু একটা সময় কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেছিলেন টোটাল গ্রুপের 12 সালের ক্রাইসিসের পর 13 পর একটা সময় পর্যন্ত, এবং ওনার মাধ্যমে মাই ডেস্টিনি রিটেইলার একটা বিজনেস সিস্টেমের মাধ্যমে ডেস্টিনির বিজনেসে তো কিন্তু কিছুদিন চলেছিল। পরবর্তীতে উনি যখন বিজনেসটাকে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছিলেন, সেটা অনেকে হয়তো বা জানেন, তখন রফিকুল আমিন কিছু পরিবেশ তৈরি করেন এবং এমন কিছু নোংরা সিন্ডিকেট তৈরি করেন যার কারণে উনি আর ব্যবসাটা কন্টিনিউ করতে পারছিলেন না, এবং এক পর্যায়ে রফিকুল আমিনের কর্পোরেট প্রেসারে পড়ে ওনাকে হয়তোবা কাজটাকে ছেড়ে দিয়ে চলে যেতে হয়।
যেটা আমরা বিভিন্নভাবে জনশ্রুতি আছে যেটা। ওয়েল, পরিস্থিতি বা পরিবেশ যেটাই হোক, উনি রফিকুল আমিনের চাপেই ডেস্টিনিকে ছেড়ে চলে যান আর নিজের উদ্যোগে চলে যান, যেটাই যান। একটা সময় পর্যন্ত কোঅর্ডিনেটর হিসেবে ডেস্টিনি গ্রুপের ব্যবসা পরিচালনার কিছু কাজ যে উনি করেছিলেন, এটা তো সত্য। তার মানে এই জায়গায় ওনার একটা অভিজ্ঞতা আছে, এই জন্য ওনার এই ফিরে আসাটাকে আমি স্বাগত জানাই। তৃতীয়ত, ওই মিটিংয়ের ক্ষেত্রে আমি যেটা দেখছিলাম যে বাকি যারা শেয়ার হোল্ডার আছেন বা এই বোর্ডের যারা বর্তমান ডাইরেক্টর আছেন, তাদের সাথে কিন্তু ওনার একটা ভালো রিলেশন। যেমন ওই মিটিংয়ের ভিতরে জাকির হোসেন কিসলু সাহেব ছিলেন, তারপর বর্তমান বোর্ডের আরও একজন ডিরেক্টর সাইফুল আলম রতন ছিলেন, তারপর ইব্রাহিম খলিল লিটন ছিলেন, তারপর জনাব শাহজাদা আল মাহমুদ ছিলেন। এই যে বর্তমান বোর্ডের এই 4 জন ডিরেক্টর, এই তাদের সাথেও কিন্তু ওনার একটা অত্যন্ত আন্তরিকতার সম্পর্ক এবং খুব ঘনিষ্ঠভাবে তারা কাজ করছিলেন, এটা আমি দেখতে পেয়েছি। অতএব বর্তমান বোর্ডের সাথে খুব ক্লোজলি যে উনি মিশছেন, এটা তো এই প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক। অতএব আশরাফুল আমিনকে স্বাগত জানানোর এটাও একটা কারণ। পঞ্চম কারণ, আশরাফুল আমিন ওনার ভিতরে আমরা একটা কোঅর্ডিনেশনের কোয়ালিটি দেখেছি। 12 সাল, 13 সাল, 14 সালের ওই সময়টুকুতে আমরা দেখেছি যে ওনার সাথে বিভিন্ন বিভাগের অনেক ডিডিও যারা আছেন, তাদের সাথে ওনার একটা ভালো সম্পর্ক আছে। শেয়ার হোল্ডার বাকি যারা আছেন, তাদের সাথে ওনার একটা ভালো সম্পর্ক আছে। ডিস্ট্রিবিউটর মহলেও ওনার একটা গ্রহণযোগ্যতা আছে। এবং সর্বোপরি নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে বেসিক নলেজ, সেই বেসিক নলেজ ওনার ভিতরে আছে, এটা অস্বীকার করার কিন্তু কোনো সুযোগ নাই। অতএব আশরাফুল আমিনকে স্বাগত জানিয়েছি আমি কেন, এইটাও তার আরও একটা কারণ। তারপর ওনার আরও একটা যোগ্যতা আছে, যেটাকে হয়তোবা আপনারা অনেকে সমালোচনা করেন, বাট এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখতে চাই। কি সেটা? যে উনি একটা প্রতিষ্ঠান করেছিলেন যে আমার বাজার। তো বলতে পারেন আমার বাজারের কার্যক্রম তো এখন নাই, বা এটা হয়তো বা কলাপস, এটার সর্বশেষ কী অবস্থা কে জানে। কিন্তু যেটাই হোক, আমার বাজারে কাজ করার কারণে একটা কোম্পানি চালানোর ক্ষেত্রে ওনার আরও একটা অভিজ্ঞতা কিন্তু কিছুদিনের হয়েছে। এখন বলতে পারেন উনি আমার বাজারে তো ব্যর্থ, তাহলে এখানে এসে উনি কীভাবে সফল হবে? দেখেন, আমার বাজারের সাইনবোর্ডে উনি 45 লক্ষ লোকের সাপোর্টিং কি পাইছে? পায় নাই। 45 লক্ষ লোক ওনাকে সাপোর্ট দেয় নাই। কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যানারে যদি উনি কাজ করেন, বা ডেস্টিনি 2000 লিমিটেডের এই বোর্ডের সাথে যদি উনি সমন্বয় করে এই বোর্ডকে সহযোগিতা করেন, তাহলে পুরো 45 লাখ লোকই কিন্তু ওনাকে সাপোর্ট দিবে। অতএব আমার বাজারে উনি ব্যর্থ হয়েছেন বলেই যে এখানে এসে উনি ব্যর্থ হবেন, বিষয়টা কিন্তু সেটা না। ওইটার সাথে এটা মিলাইলে হবে না। এই কারণে ওই বিষয়টাকে আমি ইতিবাচক হিসেবে দেখছি, বিধায় ওনাকে এই ফিরে আসাটাকে আমি স্বাগত জানাই। ওয়েল, তো ওনাকে নিয়ে বেশ কিছু নেগেটিভিজম আছে ফিল্ডে। অনেকেই হয়তোবা এই কথাগুলো বলেন যে উনি তো রফিকুল আমিনের ভাতিজা। হ্যাঁ, আশরাফুল আমিন উনি রফিকুল আমিনের ভাতিজা, ঠিক আছে। তো উনি রফিকুল আমিনের ভাতিজা, এটা তো ওনার অপরাধ না। উনি যদি প্রতিষ্ঠানের সত্যিকারের স্বার্থে কাজ করার জন্য বর্তমান বোর্ডকে সহযোগিতা করতে আসে, তো ওনার সাথে শত্রুতা করার তো আমাদের দরকার নাই। কারণ আমাদের তো কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা নাই। প্রতিষ্ঠানের পক্ষে যিনি কাজ করতে চাইবেন আমরা দেখব, আমরা তাকেই সাপোর্ট দিব। ইভেন রফিকুল আমিনও যদি এখন বর্তমান বোর্ডকে সহযোগিতা করেন, আমরা ওনাকেও স্বাগত জানাবো। ওনার সাথে তো আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। রফিকুল আমিনের সাথে যেহেতু ব্যক্তিগত শত্রুতা নাই, আশরাফুল আমিন ওনার সাথেও তো আমাদের ব্যক্তিগত শত্রুতা নাই। এখন উনি যদি রফিকুল আমিনের ভাতিজা হয়ে থাকেন, এই অপরাধে ওনাকে দোষী করাটা তো ঠিক হবে না। এই কারণে ওনাকে নেতিবাচকভাবে দেখাটা তো আমাদের ঠিক হবে না। দ্বিতীয়ত, আশরাফুল আমিনের নামে আরও একটা অভিযোগ অনেকেই করে থাকেন যে উনি 12 সালের পরে অনেক দুর্নীতি করেছে। আচ্ছা, 12 সালের পরে উনি দুর্নীতি করেছে কি করেনি, সেটা তো এখনও চাক্ষুষ বা প্রমাণিত না। এটা ব্যক্তিগতভাবে ওনার কোনো দুর্নীতির বিষয়ে আমার জানা নাই। তাহলে একটা ব্যক্তির ব্যাপারে নিশ্চিত না হয়ে তার
ব্যাপারে নেতিবাচক ধারণা করাটা তো ঠিক না। আর উনি যদি দুর্নীতি করেই থাকেন, তো উনি এই বোর্ডের সাথে সমন্বয় করে কাজ করে এগিয়ে যেতে যেতে একসময় তো এই দুর্নীতি প্রকাশ হয়েই যাবে। তো উনি যদি দুর্নীতি করেই থাকেন, সেটা তো প্রকাশ হবেই। অতএব উনি দুর্নীতি করেছেন এই কারণে তাকে আর তার সাপোর্ট নেওয়া ঠিক হবে না, এটা তো বোকামি। আর আশরাফুল আমিনের ব্যাপারে আরও একটা নেতিবাচক ধারণা অনেকেই করে থাকেন যে উনি তো রফিকুল আমিনের ভাতিজা, এই কারণে রফিকুল আমিনের প্ল্যান বাস্তবায়ন করার জন্য ওনাকে এই বোর্ডে ইনফিলট্রেট করা হয়েছে। মানে উনি পেনাট্রেট হয়েছেন এই বোর্ডে রফিকুল আমিনের প্ল্যান বাস্তবায়ন করার জন্য। আচ্ছা, ধরে নিলাম এই কথা সত্য। তো দেখেন, উনি কি রফিকুল আমিনের প্ল্যান বাস্তবায়ন করার জন্য যদি এসেই থাকে, তো এখন কি উনি এটা বাস্তবায়ন করতে পারবে বলে মনে করেন? রফিকুল আমিন পর্যন্ত যেখানে বর্তমান বোর্ডের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে যে আজকে চতুর্দিকে উনি বিতর্কিত হয়ে গেছেন, আমরা সজাগ এবং সচেতন থাকার কারণে স্বয়ং রফিকুল আমিন পর্যন্ত যেখানে অনৈতিক কিছু করতে পারছেন না, এবং উনি যে কী পরিমাণ বেকায়দায় আছেন এটা আমি একটু পরে বলবো। রফিকুল আমিন কী পরিমাণ বেকায়দায় এই মুহূর্তে আছেন আমি একটু পরে বলবো। তো রফিকুল আমিন আমরা সচেতন এবং সজাগ থাকার কারণে এবং বর্তমান বোর্ডের বিজ্ঞ পরিচালকদের দক্ষতাপূর্ণ কার্যক্রমের কারণে রফিকুল আমিন যেখানে বেকায়দায় আছেন, রফিকুল আমিন যেখানে এই বোর্ডের বিরুদ্ধে কিছু করতে, অনৈতিকভাবে কিছু করতে পারছেন না, সেখানে আশরাফুল আমিন কিভাবে করতে পারবেন? আর একটা মানুষ কোনো একটা অপরাধ করার আগে তাকে তো অপরাধী করাটা ঠিক না। ধরেই নিলাম যে হ্যাঁ, উনি রফিকুল আমিনের প্ল্যান বাস্তবায়ন করতে এসেছেন, তো আগে সেটা প্রমাণিত হোক, তারপরে না হয় তাকে আমরা অভিযুক্ত করি। তার আগেই ওনাকে অভিযুক্ত করে শুরুতেই যদি ওনাকে মানে বিতর্কিত করা হয়, সেটা আসলে ইনসাফের দৃষ্টিকোণ থেকে সেটা ঠিক হবে না। আর তাছাড়া আমি বা আমরা যত দূর জানি যে রফিকুল আমিনের সাথে ওনার কিন্তু একটা ব্যক্তিগত দূরত্ব তৈরি হয় 13 সালে যখন ওনাকে সরিয়ে দেওয়া হয় তখন। এবং আশরাফুল আমিন সাহেবের যেই ওনারও কিন্তু যথেষ্ট ত্যাগ আছে। দুর্নীতি করেছেন কিনা সেটা পরের ব্যাপার, ওনারও কিন্তু যথেষ্ট ত্যাগ আছে। যেমন ওনার একটা গাড়ি ছিল, যেটা BMW যে গাড়িটা ছিল, কালো গাড়িটা, এই ওনাকে চিফ কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়ার পর 12 সালের পরে উনি কিন্তু এক পর্যায়ে অনেকগুলো কার্যক্রমকে পরিচালনা করতে যে ওনার গাড়িটাও কিন্তু উনি বিক্রি করে দেন। এই গাড়িটা উনি বিক্রি করেছিলেন ওই যে শান্তিনগরের টুইন টাওয়ারের পাশেই একটা অ্যাপার্টমেন্ট আছে, ওখানে এক ভদ্রলোক ওনার কাছে বিক্রি করেছিলেন। তো এই যে দেখেন, স্যাক্রিফাইস কিন্তু সবারই কম বেশি আছে। এখন দুর্নীতি করেছেন কি করেন নাই সেটা পরের ব্যাপার, সেটা পরে যাচাই হবে। কিন্তু এই মুহূর্তে উনি যদি এই বোর্ডের সহযোগিতার জন্য আশরাফুল আমিন সাহেব যদি আসেন, তো শুরুতেই ওনাকে নেগেটিভ বা নেতিবাচক ধাক্কা দিয়ে ওনাকে অভিযুক্ত করাটা তো আমাদের ঠিক হবে না। আমাদেরকে দেখতে হবে যে আসলে উনি কী কাজ করছেন বা কী করতে এসেছেন, বা আদৌ ওনার কাজে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হচ্ছে কি না। আমরা তো সচেতন আছি, প্রতিষ্ঠানের ক্ষতি হলে তো অবশ্যই আমরা ওনার বিরুদ্ধেও কথা বলবো। আমরা রফিকুল আমিনকে যেখানে ছাড় দেই নেই, উনি যদি অনৈতিক কিছু করেন আমরা তো ওনার বিরুদ্ধেও কথা বলবো। কিন্তু একজন ব্যক্তি কোনো একটা অপরাধ করার আগেই ওনাকে তো অভিযুক্ত করাটা ঠিক হবে না। আর তাছাড়া উনি আমাদের মানে যাদের নামে মামলা নাই সেরকম শেয়ার হোল্ডারদের একজন। অতএব ওনার ভূমিকা, ওনার কোয়ালিটি, ওনার দক্ষতাগুলো তো আমাদের নিয়ে নিতে হবে। মানে এই ক্রাইসিসের মুহূর্তে সবার যোগ্যতা, দক্ষতা এবং সবার কোয়ালিটিগুলো আমাদেরকে নিয়ে নিতে হবে একসাথে। কোনো বিভাজন সৃষ্টি করা যাবে না। সবার কোয়ালিটিগুলো একত্রে নিয়ে প্রতিষ্ঠানটার কার্যক্রম গতিশীল করার জন্য আমাদের কাজ করে যেতে হবে। শুধুমাত্র আমরা বিরোধিতা করব তাদেরই যারা এই প্রতিষ্ঠানের স্বার্থের বিরুদ্ধে প্রকাশ্যে কাজ করে গেছে, এবং যারা চিহ্নিত দালাল তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, এবং আমরা বলেই যাচ্ছি। তো অতএব আমি ঈদ পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে প্রথম যে পয়েন্টে আলোচনাটা শুরু করেছিলাম, সেই আলোচনার উল্লেখযোগ্য অংশটাই ছিল আশরাফুল আমিনের উপস্থিতি এবং ওনার ফিরে আসা। এবং বিষয়টাকে আমি নেতিবাচকভাবে দেখিনি, বরং এটাকে আমি ইতিবাচকভাবেই দেখেছি, এবং আমি মনে করি এটা প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক। আর ওনার ব্যাপারে যেই নেগেটিভ ব্যাপারগুলো ফিল্ডে অনেকের আছে,
যে উনি রফিকুল আমিনের ভাতিজা বা এই ব্যাপারগুলো নিয়েও কিছুটা ব্যাখ্যা আপনাদেরকে দিলাম যে এই ব্যাপারগুলো নিয়েও আমাদের চিন্তিত হওয়ার কিছু নাই। একজন ব্যক্তি একটা অপরাধ করার আগ পর্যন্ত তাকে আসলে অভিযুক্ত করাটা ঠিক না। আর উনি মালিক পক্ষের একজন, অবশ্যই ওনার সহযোগিতাটুকু আমাদের নিতে হবে। এবং যেই মালিক পক্ষের যাদের নামে এখনও যাদের নামে মামলা নাই, সেই মালিক পক্ষের যে কোনো শেয়ার হোল্ডার যদি কামব্যাক করেন এবং এই বোর্ডকে সহযোগিতা করেন, আমরা তাকে স্বাগত জানাবো। এবং প্রতিষ্ঠানের স্বার্থের জন্য আসলে এটাই করা উচিত বলে আমরা মনে করি। এবার আসেন রফিকুল আমিনের বেকায়দাজনিত কিছু বিষয়। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে রফিকুল আমিন যে কী পরিমাণ বেকায়দায় আছেন এটা নিয়ে আমি একটু কথা বলবো। দেখেন, রফিকুল আমিন এখন ওনার বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদেরকে দিয়ে এবং তার বিভিন্ন দালালদেরকে দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জনকে এখন ফোন দেওয়াচ্ছেন এবং বলছেন যে আমরা অনলাইনে যে অ্যাক্টিভিটিসগুলো করছি, এই যে লাইভ প্রোগ্রামগুলো করছি বা ওনার বিরুদ্ধে যে কথাগুলো বলছি, এগুলো যেন আমরা না বলি। তো আপনি আমাদেরকে এই কথাগুলো বন্ধ করতে বলার তো দরকার নাই। আপনি এই বোর্ডের বিরোধিতা বন্ধ করে দেন। জনাব রফিকুল আমিন, আপনার উদ্দেশ্যে বলছি, আপনি এই বোর্ডের বিরোধিতা বন্ধ করে দেন। আপনি এই বোর্ডের সাথে আপোষে চলে আসেন। আপনি এই বোর্ডকে সহযোগিতা করেন। প্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ডেস্টিনি 2000 লিমিটেড চালুর পক্ষে যদি কাজ করেন, তাহলে আপনার বিরুদ্ধে কথা বলার তো আমাদের আর দরকার নাই। আপনার সাথে তো আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। আপনি লাইনে চলে আসেন, আমরাও লাইনে চলে আসব। আপনি বেলাইনে থাকবেন, আমরাও বেলাইনে থাকবো। এসব ফোন টোন করে লাভ হবে না, কিন্তু কথা পরিষ্কার। তো ওই যে আপনি বিভিন্নভাবে বিভিন্ন জনকে যে ফোন দেন, এসব ফোন টোন দিয়ে তো লাভ হবে না। মানুষ এখন সচেতন। ওই যে অনেককে ফোন করে আপনার লোকেরা বলছে যে লাইভে আইসা এই ধরনের কথা বললেন না। তো এইসব ফোন করে কি আপনি আমাদের কার্যক্রম আটকাইতে পারবেন রফিকুল আমিন? পারবেন না তো। কারণ এখন মানুষ সচেতন, মানুষের চোখ খুলে গেছে, সবাই এখন বুঝে গেছে আপনি কি, এবং সবাই বুঝে গেছে গত এক যুগে আপনি কি নোংরামিগুলো করেছেন। সো আপনি নোংরামি বন্ধ করেন, আমরাও আপনার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিব, হিসাব বরাবর। আপনি ছিলেন ৪৫ লক্ষ মানুষের মুরব্বী, ৪৫ লক্ষ মানুষের নয়নের মণি, ৪৫ লক্ষ মানুষের অভিভাবক, যারা আপনার এক কথায় রাজি হয়ে যেত। কিন্তু আজকে আপনার বিরুদ্ধে তারা কেন কথা বলছে, এটার কারণ, এটার জন্য আপনি নিজেই দায়ী। এই নতুন বোর্ডকে ২০ সাল থেকে যদি আপনি সহযোগিতা করতেন, তাহলে আজকে কার্যক্রম গতিশীল থাকতো, প্রতিষ্ঠানের অনেক সমস্যা সমাধান হয়ে যেত এবং আপনি আমাদের মাথার মুকুট হিসেবে থাকতেন। আমরা আপনাকে মাথার মুকুট হিসেবে রাখতাম। কিন্তু আজকে আপনি মাথার মুকুট তো নাই, এমন একটা বেকায়দায় পড়েছেন। এখন রুট লেভেলে পর্যন্ত আপনাকে ফোন দিতে হয়, রুট লেভেলে পর্যন্ত আপনাকে এখন রিকোয়েস্ট করতে হয় যে আমার বিরুদ্ধে যেন ফেসবুকে কেউ কথা না বলে। এটা আপনার জন্য চরম লজ্জার এবং চরম লজ্জাজনক একটা বিষয়। আপনার আজকের এই অবস্থার জন্য আসলে আপনার লজ্জা করা উচিত। আপনি কোথায় ছিলেন আর কোথায় নামছেন, আফসোস, আপনার জন্য আফসোস হয়। তো বিভিন্নভাবে জনে জনে রুট লেভেলে ফোন টোন দিয়ে লাভ হবে না। আপনি নিজে ঠিক হয়ে যান, আপনি নিজে ডেস্টিনির বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করে দেন, আপনি নিজে লাইনে আসেন, আমরাও দেখবেন আপনার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেব, ব্যাস। আর বিনিয়োগকারীদের প্রতি কিছু পরামর্শ দিয়ে আজকের আলোচনা শেষ করব। আজকের আলোচনার শেষ পয়েন্ট, দেখেন, আমরা বিনিয়োগকারী যারা আছি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি, বিনিয়োগটাকে ফেরত পাওয়া আর কর্মসংস্থানটাকে ফেরত পাওয়া। এ দুটো বিষয় কিন্তু আমাদের মূল দাবি। তো বিনিয়োগ ফেরত পাওয়ার ক্ষেত্রে
যাদের মাধ্যমেই আমরা সম্ভাবনা দেখব আমরা তাদেরকেই সহযোগিতা করব। কর্মসংস্থান ফেরত পাওয়ার ক্ষেত্রে আমরা যাদের মাধ্যমেই সম্ভাবনা দেখব আমরা তাদেরকেই সহযোগিতা করব। এখানে আমাদের কারোর সাথে ব্যক্তিগত কোনো শত্রুতাও নাই, এখানে কারোর সাথে আমাদের ব্যক্তিগত কোনো পিতলা খাতিরও নাই। আমাদের খাতির প্রতিষ্ঠানের সাথে, আমাদের খাতির আমাদের বিজনেস সেন্টারের সাথে। অতএব আমাদের বিনিয়োগ ফেরতের ক্ষেত্রে যে জায়গাতে আমরা সম্ভাবনা দেখব, আমাদের কর্মসংস্থান ফেরতের ক্ষেত্রে আমরা যেই জায়গাতে সম্ভাবনা দেখব আমরা সেখানেই সহযোগিতা করব। আর আপনাদের প্রতি বিনিয়োগকারী যারা আছেন, আপনাদের প্রতি আমিও একজন বিনিয়োগকারী হিসেবে যেই অনুরোধ করব যে সবার বক্তব্যই আপনারা শুনবেন। যে যখন যেই বক্তব্য দিচ্ছে, ফেসবুকে হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, যে যেভাবেই যে কথাগুলো বলছে সবগুলো বিষয়ে মনোযোগ দিয়ে শুনবেন। শোনার পর এগুলোকে সামারাইজ করবেন এবং নিজের বিচার বিবেচনা দিয়ে স্টাডি করবেন। দেখবেন আপনি সঠিক সিদ্ধান্তটা পেয়ে যাবেন। কোনটা করা উচিত সেটা আপনি জেনে যাবেন এবং সেই অনুপাতে ওই সঠিক কাজটাই আপনি করেন। তো বিবিধের আলোচনা দিয়ে শেষ করব। আমাদের ঈদ পরবর্তী কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। গত শনিবার অফিস খুলেছে, রবিবারে মার্কেটিং অ্যান্ড প্ল্যানিং কমিটির মিটিংও হয়েছে। আমাদের বোর্ডের 4 জন ডিরেক্টরের সমন্বয়ে এবং আরও বেশ কিছু ব্যক্তির সমন্বয়ে, স্টাফ রিলেটেড অনেকের সমন্বয়ে মিটিংটা হয়েছে। ওটাতে আশরাফুল আমিনও ছিলেন। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি। তো অলরেডি কার্যক্রম কিন্তু ঈদ পরবর্তী কার্যক্রম শুরু হয়ে গেছে এবং আমি যতদূর জানি আমাদের বর্তমান বোর্ডের চেয়ারম্যান সাহেব এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন। উনি ঈদের অবকাশ যাপনে দেশের বাইরে আছেন। তো দেশে আসার পরপরই আশা করি আমরা ঈদ পরবর্তী বোর্ড মিটিংও আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। তো সেই বোর্ড মিটিংয়ের আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আশা করি ওই বোর্ড মিটিং থেকে আমরা আরও অনেক ইতিবাচক মেসেজ পাবো, যেগুলো প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণের জন্য এবং প্রতিষ্ঠানের কার্যক্রম ত্বরান্বিত করার জন্য এবং প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল করার জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। তো ঈদ পরবর্তী কার্যক্রম শুরু হয়ে গেছে, আমরা সেই কার্যক্রমকে স্বাগত জানাই। ঈদ পরবর্তী ডেস্টিনির কার্যক্রম আরও গতিশীল হোক, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা ঈদ পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে পরবর্তী বোর্ড মিটিংয়ের কার্যক্রম এবং পরবর্তী বোর্ড মিটিংয়ের অ্যাক্টিভিটিসগুলোর প্রতি আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি পরবর্তী বোর্ড মিটিংগুলো থেকে আমরা আরও অনেক ইতিবাচক মেসেজ পাবো, যেগুলো প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে ফলপ্রসূ হবে। তো আজকের আলোচনা আপাতত এই পর্যন্তই। নেক্সট লাইভে আরও বেশ কিছু ইস্যু নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনায় বসবো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।